ডিয়ার স্টুডেন্টস, আজকে নবম শ্রেণীর এটা তৃতীয় ক্লাস। তো তোমরা ডিজিটাল ক্লাস খুব আনন্দের সঙ্গে ঘরে বসে উপভোগ করছো, এটা আমি বুঝতে পারছি তোমাদের কমেন্ট দেখে। আর আজকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকবে, তো সেই প্রশ্নগুলো আমি শেষের দিকে দিয়ে দেব, সেগুলো অবশ্যই উত্তর দেবে এবং ঘরে থাকবে, মাস্ক পরে বাইরে বেরোবে আর কোথাও থুতু ফেলবে না। চলো আজকের ক্লাসে চলে যাওয়া যাক। আজকের ক্লাস তোমরা ক্যাপশন দেখে বুঝতে পারছো যে আবহাওয়া বিকার বা ওয়েদারিং। তো কাকে বলে আবহাওয়া বিকার, আবহাওয়া বিকারের প্রসেসগুলো কী কী, এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। সঙ্গে আমি বলবো যে আবহাওয়া বিকার ও মাটির মধ্যে সম্পর্ক কী। তো চলো আজকের ক্লাসে চলে যাওয়া যাক। আর সঙ্গে অবশ্যই বলবো যে এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, এটা ফ্রি ক্লাস, অতএব তোমরা সাবস্ক্রাইব করে সবার আগে কিন্তু ভিডিও দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবে। তো চলো আজকে আবহাওয়া বিকার মানে আবহাওয়া বিকার কাকে বলে এটা কিন্তু তোমাদের প্রথম জানতে হবে। আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলির দ্বারা শিলার চূর্ণ বিচূর্ণ কিংবা বিয়োজিত হয়ে যদি সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে বলছে আবহাওয়া বিকার। ওয়েদারিং ইজ দ্য প্রসেস ডিসইন্টিগ্রেশন অর ডিকম্পোজিশন অফ রক মেটেরিয়ালস ইন সিটু। এই যে আবহাওয়া বিকার, এই আবহাওয়া বিকারটা কি কি প্রসেসে ঘটছে তোমরা একটু দেখে নাও। প্রথম দেখো, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা অবশ্যই দেখবে, অবশ্যই বলবে। তো দেখো, আবহাওয়া বিকারকে আমরা প্রথমে অনেক বইয়ে 3 ভাগে ভাগ করে, অনেক বইয়ে 2 ভাগে ভাগ করে। তো তোমাদের নিজেদের ইচ্ছা মতো ভাগ করবে, কোনো এতে অসুবিধা নেই, কিন্তু ভাগগুলো জেনুইন এবং সুন্দরভাবে করতে। যাই হোক, আমরা জৈবটাকে আলাদা ভাগ করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো জৈবটাকেও আমরা আলাদা ভাগ করে দিচ্ছি, যদিও অনেক বইয়ে কিন্তু জৈবটাকে আলাদা ভাগে দেখানো নেই, ঠিক আছে। তো জৈব আবহাওয়া বিকার। তো যাই হোক, যান্ত্রিক আবহাওয়া বিকার কাকে বলে, রাসায়নিক আবহাওয়া বিকার কাকে বলে, জৈব আবহাওয়া বিকার কাকে বলে, আমরা একটু শর্টে জেনে নেব, তারপরে আমরা ভাগের দিকে যাব বা বিভাগের দিকে যাব ডিটেলসে। দেখো, যান্ত্রিক আবহাওয়া বিকার হচ্ছে গিয়ে যে এখানে শব্দ উৎপন্ন হতে পারে বা বিভিন্ন শিলা তাপের জন্য বা যে আর্দ্রতা, সেই আর্দ্রতার জন্য বা কোনো কারণে সেটা ফেটে যেতে পারে, এটা হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার। রাসায়নিক আবহাওয়া বিকার কি, বিভিন্ন শিলা জানো যে তোমরা, এটা জলে দ্রবীভূত হতে পারে। বাতাসের যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন, তার সঙ্গে জলের বিক্রিয়া হলো বা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে সেটা যখন অধক্ষেপিত হবে, সেটা যখন অধক্ষেপণের আকারে বৃষ্টি আকারে পড়বে, তখন কিন্তু শিলার ওপরে পড়লে পরে শিলার বিয়োজন হবে। তো এটা কিন্তু রাসায়নিক আবহাওয়া বিকার, সেখানে কোনো শব্দ উৎপন্ন হবে না। আর জৈব আবহাওয়া বিকার টোটালটাই জীবের দ্বারা নিয়ন্ত্রিত হবে, জীব সেটাকে নিয়ন্ত্রণ ঘটাবে। তো সেক্ষেত্রে জৈব যান্ত্রিক, জৈব রাসায়নিক দুটোই হতে পারে। জৈব যান্ত্রিক মানে জীব সেটা অ্যাক্টিভভাবে জীবন্ত অবস্থায় ক্রিয়া করছে, আর জৈব রাসায়নিক মানে মৃত্যুর পরে জীবের বিভিন্ন যে অ্যাসিড, জৈব অ্যাসিড, হিউমিক অ্যাসিড, লিগনিন ইত্যাদি, তখন ওই জৈব অ্যাসিডগুলো কি করবে না, শিলাকে বিয়োজিত করবে, শিলার বিয়োজন ঘটাবে। তো এটা হচ্ছে জৈব রাসায়নিক আবহাওয়া বিকার। তো যাই হোক, আমরা প্রথমে যান্ত্রিক আবহাওয়া বিকারের ভাগগুলো নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে একটা কথা বলিনি যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে 4র্থ চ্যাপ্টারে তোমাদের, সেটা কিন্তু আমি পরের ক্লাসে করাবো। কারণ এই ক্লাসে করালে পরে সমস্যা হবে কি, যে ওখানে কিন্তু তোমাদের আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন, অগ্নিভবন ইত্যাদি কিন্তু ওখানে রয়েছে। তো সেই জিনিসগুলো যদি আগে জেনে যাও, তাহলে কিন্তু পরের চ্যাপ্টারটা মানে আগের চ্যাপ্টারটা পড়তে তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমি আগে আবহাওয়া বিকার চ্যাপ্টারটা তোমাদের করাবো ডিটেলসে, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রথমে যান্ত্রিক আবহাওয়া বিকারের যে ভাগগুলো, সেগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই তোমাদের জানতে হবে, দেখো, যে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। তাহলে আমি প্রথমে 1 নাম্বার লিখছি, প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। তো এই প্রস্তর চাই কি করে বিচ্ছিন্ন হয়, দেখো একটু ছবি আঁকি আমি। দেখো, এটা ধরে নাও পাথর। পাথর বিভিন্নভাবে স্তরে স্তরে যদি থাকে, এইভাবে সূর্য তাপ দেবে। তো তাপ দেওয়ার পরে কি হবে, এই শিলার এই উপরের ভাগে যেখানটা আমি, এই অংশটা কিন্তু উত্তপ্ত হবে, এবং এই অংশ উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, যে শিলার যে ভিতরের পার্ট, ইনার পার্ট, এটা কিন্তু উত্তপ্ত হবে না, কারণ শিলা তাপের কুপরিবাহী। তো ফলে কি হবে, শিলার ভিতরে এবং উপরের মধ্যে একটা
টানের সৃষ্টি হবে, ফলে এইগুলোতে কী হবে, ফাটল ধরবে। তো ফাটল ধরে কি হবে না, এই ফাটল যখন বড় হবে তখন এই ফাটল বরাবর শিলার এই ব্লকগুলো কিন্তু মানে যদি এটা উঁচু থেকে নিচু অবস্থানে থাকে তাহলে মাধ্যাকর্ষণের টানে কিন্তু ওপর থেকে নিচে চলে আসতে পারে। তো চলে আসাটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু ভেঙে পড়ে যাবে বা ফেটে যাবে, এই ফাটাটাকেই বলছে কিন্তু ওয়েদারিং। এটা কি বলছে না, ব্লক ডিসইন্টিগ্রেশন, ইংরেজিতে বলছে ব্লক ডিসইন্টিগ্রেশন। ব্লক মানে ছোট ছোট ব্লকে এইগুলো ডিসইন্টিগ্রেটেড হবে, মানে ফেটে। নেক্সট হচ্ছে দেখো স্বল্পমোচন। তো 2 নম্বর আমরা দিয়ে দিই স্বল্পমোচন। দেখো স্বল্পমোচন মানে হচ্ছে গিয়ে, স্বল্প মানে পেঁয়াজের খোসার মতন বা খোসা। তো স্বল্পমোচনের ইংলিশ টার্মটা হচ্ছে এক্সফলিয়েশন। তো এই যে এক্সফলিয়েশন কি হয় না, বিশেষ করে গ্রানাইট শিলা, যে শিলাগুলো সাধারণত গোল প্রকৃতির হয়, সেইগুলোতে কি হয়, শিলা আগেই বলেছি তাপের কুপরিবাহী। তো শিলার এই উপরের পার্টগুলোতে কি হয়, যে প্রচণ্ড উত্তাপ পড়ে, সূর্যালোক পড়ে, তো উত্তপ্ত হয়ে উপরের পার্টগুলো কিন্তু বেশি উত্তপ্ত হয়, ইনার্ট পার্টগুলো কিন্তু উত্তপ্ত হয় না। আমরা যদি সেভাবে ভাগ করি তাহলে দেখতে পাবো যে উপরের এই একদম আপার পার্টগুলো কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং ইনার পার্টগুলো উত্তপ্ত হচ্ছে না। ফলে কি হচ্ছে, যে উপরের পার্টগুলো প্রসারিত হচ্ছে, উপরের যে অংশগুলো প্রসারিত হচ্ছে, ফলে কি হচ্ছে না, এই অংশগুলো খুলে যাচ্ছে, তাপ পেলে এগুলো কিন্তু খুলে যাচ্ছে। এগুলো পেঁয়াজের খোসা যেমন খুলে যায় ঠিক সেভাবে খুলে যাচ্ছে। তো একে বলছে স্বল্পমোচন। তো এই স্বল্পমোচনটা সাধারণত কোন শিলায় দেখা যায় বললাম, এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন যেটা আমি পরে তোমাদের জানতে চাইব। গ্রানাইট, গ্রানাইট শিলায়। এবারে দেখো স্বল্পমোচনের পর ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণা বিসরণটা কি, খুব ইন্টারেস্টিং এটা এবং খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণা বিসরণ কীরকম না, শিলা সাধারণত কি হয়, বিভিন্ন মিনারেলস দিয়ে গঠিত হয়। বিভিন্ন মিনারেলস মানে কেমন, একটু দেখিয়ে দিই তোমাদের। ধরে নাও এরকম রঙের এক একটা মিনারেলস কিন্তু এক একটা কালারের হয়ে থাকে। তো এরকম ধরনের কিছু কালারের মিনারেলস থাকলো, হতে পারে ব্লু কালারের কিছু মিনারেলস থাকলো, হতে পারে ইন্ডিগো কালারের কিছু মিনারেলস থাকলো, হতে পারে তোমার গ্রিন কালারের কিছু মিনারেলস থাকলো। এই যে বিভিন্ন কালারের যে মিনারেলস, সেই মিনারেলসগুলো হয় কি, সূর্যের তাপ এক একটা কালারের মিনারেলস এক এক রকমভাবে উত্তপ্ত হয় এবং এক এক রকমভাবে কিন্তু উত্তাপ বর্জন করে। তো বিকালের দিকে কি হয়, এই বর্জন এবং গ্রহণের যে প্রসারটা সবচেয়ে বেশি হয়, ফলে বিকালের দিকে মরুভূমিতে বিরাট আওয়াজ করে কিন্তু এই শিলা ফাটতে দেখা যায়, বিরাট আওয়াজ করে শিলা কিন্তু ডিসইন্টিগ্রেট হতে দেখা যায়। তো এই যে ডিসইন্টিগ্রেট হয়ে গেল, একেই বলছে গিয়ে ক্ষুদ্র কণা বিসরণ। এর কারণটা কি বলেছি না, শিলার তাপের গ্রহণের ক্ষমতা এবং বর্জনের ক্ষমতা এক একটা মিনারেলসের ক্ষেত্রে এক এক রকম, এরই কারণে কিন্তু এটা হয়ে। ক্ষুদ্র কণা বিসরণকে আমরা ইংরেজিতে বলছি গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন। এই ইংরেজি টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ কি, যে মাধ্যমিকে বলতে পারে তখন তোমার জানা প্রশ্ন কিন্তু তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। সেজন্য তোমাকে কিন্তু এরকম ইংরেজি টার্মগুলোকেও কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে 4 নাম্বার হচ্ছে গিয়ে তুষার খণ্ডীকরণ। তুষার খণ্ডীকরণ, এই তুষার খণ্ডীকরণ জিনিসটা কি না, মেরু প্রদেশে বা যেখানে প্রচণ্ড ঠান্ডা পাহাড়ি অঞ্চলে হচ্ছে কি না, দিনের বেলায় কিছু অল্প স্বল্প বৃষ্টিপাত হলো। তোমরা জানো যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হয়, কারণ কি না, এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে মেঘগুলো প্রতিবাদ ঢালে কি হয়, অল্প স্বল্প বৃষ্টিপাত হয়ে যায়, কারণ মেঘগুলো ওখানে প্রতিহত হয়, ওই জন্য ওর নাম প্রতিবাদ ঢাল। যখন বৃষ্টিপাত চ্যাপ্টার পড়াবো ডিটেলসে বলবো আমি। তো যাই হোক, এই যে
এই ফাটে ফাটে তখন বৃষ্টির জলগুলো, আমি একটু কালার চেঞ্জ করে দিই দেখতে ভালো লাগবে, এই জলগুলো কিন্তু জমতে থাকে। এবার রাতের দিকে কি হয়, তাপ বিকিরণ করে প্রচণ্ড ঠান্ডা হয়, তখন এই জলগুলো কি হয়, বরফে পরিণত হয়। বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। তোমরা জানো যে বরফ আয়তনে বাড়ে বলেই বরফ জলে ভাসে। তো যাই হোক, আয়তনে যখনই বেড়ে গেল তখনই কিন্তু এই শিলার গাত্রে কিন্তু চাপ দিতে শুরু করলো, আর যেই চাপ দিল তখন শিলাটাকে ফাটিয়ে দিল, আর ফেটে গেল মানে কিন্তু ডিসইন্টিগ্রেটেড হলো, ফেটে গেল। তো এই ফেটে যাওয়ার জন্যে কিন্তু পাহাড়ি অঞ্চলে কিছুটা সুবিধাও হয় চাষিদের, কারণ মাটি খুঁড়তে যথেষ্ট হেল্প হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে লবণের কেলাসন, যেটা কিন্তু অনেক বইয়ে নেই, যেটা আমি তোমাদের বলি। 5 নাম্বার হচ্ছে লবণের কেলাসন। এই লবণের কেলাসনটা কি, সমুদ্র অঞ্চলে, সমুদ্রে এই যে ঢেউ, এই ঢেউগুলো যখন পাড়ে আসে তখন কিন্তু পাড়ের অনেকটা দূরে পর্যন্ত কিন্তু এই ঢেউটা চলে আসে। ফলে কি হয় না, এই লবণের কণাগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে শিলা, যেখানে যেহেতু যখন দেখা গেলো যে মানে পাথরি এলাকা আছে, সেখানে কি হয়, এই ইয়েগুলো জমে যায়। তো লবণও ঠিক তাই, যখন জলের মধ্যে দ্রবীভূত থাকে, তারপরে আস্তে আস্তে যখন জলটা উবে যায় তখন ওই লবণগুলো কিন্তু ওই ফাটে ফুটে জমা হয়, এবং তখন কি হয়, লবণগুলো মানে জমতে থাকে এবং শিলার মধ্যে চাপ দেয়। ফলে কি হয়, লবণের ফলেও কিন্তু শিলা ফেটে যায়। তো এটা হচ্ছে লবণের কেলাসন। নেক্সট হচ্ছে দেখো, এই তুষার খণ্ডীকরণের জন্যেই কিন্তু তুষার খণ্ডীকরণের জন্যে কি হয়, শিলাগুলো যখন ফেটে যায় তখন কি হয়, 5 নম্বর। 6 নম্বর হচ্ছে বরফের জন্য শিলার যে কাজ, যে সেটা কি হয় না, আমি পয়েন্ট দিতে পারি, তুষারের ক্রিয়া। তো তুষারের ক্রিয়াতে কিভাবে ডিসইন্টিগ্রেট হচ্ছে শিলা, তো তোমরা আগেই দেখেছো যে শীতপ্রধান অঞ্চলে এইভাবে আমাদের শিলা ফাটছে। তো শিলা ফেটেই সেখানে ইয়ে হচ্ছে না, তো শিলা কিন্তু বিভিন্ন রকমভাবে ফাটছে, এরকম ফাটতে পারে, এরকম ছুঁচলো ছুঁচলো অংশে, এইগুলোকে বলছে আবার স্ক্রি। এটাকে আবার কোনো কোনো জায়গায় ট্যালাসও বলা হয়, ট্যালাস। তো এই ধরনের যে ভূমিরূপ, এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে ফেলসেনমিয়ার। এই স্ক্রি বা ট্যালাস দিয়ে গঠিত, ছুঁচলো ছুঁচলো পাথরখণ্ড দিয়ে গঠিত ভূমিরূপকে বলছে ফেলসেনমিয়ার। এটা কিন্তু প্রায় মাধ্যমিক পরীক্ষায় পড়ে, ফেলসেনমিয়ার। আবারও বলছে তাকে ব্লকস্পেড। কোথাও বলছে কি প্রস্তর ক্ষেত্র। তো এই জিনিসগুলো বলা হয়ে থাকে। তো যাই হোক, আমি ছবিতে দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। এছাড়া দেখো, এবারে আমরা চলে যাব রাসায়নিক আবহবিকারের দিকে। তো রাসায়নিক আবহবিকার জিনিসটা কি, আমি লিখে নিচ্ছি বড় করে, রাসায়নিক আবহবিকার। দেখো, রাসায়নিক আবহবিকার অনেকগুলো আছে, তার মধ্যে মেন যেটা হচ্ছে, প্রথমত হচ্ছে অক্সিডেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে কার্বনেশন, নেক্সট হচ্ছে 3 নম্বর হাইড্রেশন, 4 নম্বর হচ্ছে হাইড্রোলাইসিস, তাহলে এই যে 4টে ভাগ আমরা করলাম, এই ভাগগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যে কোনো কিন্তু টিকাও আসতে পারে।
তো অক্সিডেশন মানে তোমাদেরকে জানতে হবে যে অক্সিজেন যুক্ত হওয়া। কি বললাম? অক্সিজেন যুক্ত হওয়া, অক্সিজেন যুক্ত হওয়া। অক্সিজেন কিভাবে যুক্ত হচ্ছে? দেখো, যে শিলাতে বিশেষ করে লোহা থাকছে, যে শিলাতে লোহা থাকছে সেই শিলার রংটা কেমন তোমরা জানো? এরকম ধরনের একটু লালচে টাইপের রং হবে যে শিলাতে লোহা থাকছে, কারণ তাতে মরচে পড়েছে। তো মরচেটা জিনিসটা কি আর লোহা কি? Fe প্লাস H2O প্লাস O2 বা বাতাসের অক্সিজেন, বাতাসের এই দেখো এই অক্সিজেন আমাদের জলীয় বাষ্পের সঙ্গে, এটা জলীয় বাষ্পের সঙ্গে ক্রিয়া করলো, করে বৃষ্টিপাত হয়ে, সেই বৃষ্টিপাত হয়ে এই লোহাকে বা লোহা গঠিত শিলাকে জং পড়িয়ে দিল। আর জং পড়ে গেলে সেটা কিন্তু দুর্বল হয়ে যায়, ডিসইন্টিগ্রেট হয় এবং সেটা বিয়োজিত হয়। নেক্সট হচ্ছে দেখো কার্বনেশন। কার্বনেশন মানে কি? যে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা জলকণার সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেই কার্বনিক অ্যাসিড কোথায় মানে পড়ছে না? চুনা পাথর যুক্ত এলাকাতে পড়ছে এবং সেটা ক্ষয়ে যাচ্ছে। তো প্রায় প্রশ্ন আসে স্টোন ক্যান্সার কি এখানে? তো দেখো, প্রথমে আমরা CO2 বাতাসের কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O কি হচ্ছে? H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড H2CO3 যুক্ত CaCO3 CaCO3 এর সঙ্গে কি হবে না? শিলা যে চুনা পাথর, সেই চুনা পাথর কি হবে? বিয়োজিত হয়ে যাবে। এবার দেখো আমাদের হাইড্রেশন। হাইড্রেশন মানে কি? জল যোজন, জল সংযোজন। হাইড্রেশন মানে হচ্ছে জল সংযোজন, জলের সংযোজন। জলের সংযোজন কিভাবে হয়? জল সংযোজন হয়ে কি হয় না? অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হচ্ছে। আমি লিখে দিই এখানে, কালিটা চেঞ্জ করে নিই। অ্যানহাইড্রেট, পরীক্ষায় খুব প্রশ্ন আসে এরকম যে অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হওয়াকে কোন পদ্ধতিতে হয়ে থাকে? হাইড্রেট কিসে পরিণত হয়েছে? জিপসামে পরিণত হয়েছে। আর অলিভিন সার্পেন্টাইনে পরিণত হচ্ছে। অলিভিন পরিণত হচ্ছে সার্পেন্টাইন। এবং হেমাটাইট, তোমরা জানো হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। হেমাটাইট পরিণত হচ্ছে গিয়ে লিমোনাইটে। এটাও কিন্তু লোহার আকরিক, কিন্তু খারাপ লোহায় পরিণত হয়েছে, লিমোনাইটে পরিণত হচ্ছে। তো এই যে জল সংযোজন, কোনো শিলাতে কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে, সেটা যদি এই ধরনের কোনো শিলা হয় যেগুলো আলোচনা করলাম, তাহলে কিন্তু তোমার এই ধরনের কিন্তু ডিসইন্টিগ্রেটেড একটা লোয়ার কোয়ালিটির শিলায় পরিণত হবে, যেটা কিন্তু তার যে বন্ধন ক্ষমতা, সেই বন্ধন ক্ষমতা খুব কম থাকবে। নেক্সট প্রক্রিয়া হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়া আমি লিখেছি, ফেল্ডস্পার যুক্ত জল, তার সঙ্গে ফেল্ডস্পার এই যে জল যুক্ত হচ্ছে, তো জলটা H+OH- কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে এর সঙ্গে একটা বিক্রিয়া হচ্ছে, যে বিক্রিয়াতে অ্যালুমিনা সিলিসিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে, এবং এই যে শিলাকে ডিসইন্টিগ্রেট করছে, শুধু তাই নয়, জলটাও এখান থেকে বিয়োজিত হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়া, এটা কি বলছে? হাইড্রোলাইসিস। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে। তো এই প্রক্রিয়া কি হয়? জল বিয়োজিত হয়ে শিলাকে ডিসইন্টিগ্রেট করছে, এটাই কিন্তু হাইড্রোলাইসিস প্রক্রিয়া। তো তাহলে এই যে প্রক্রিয়াগুলো বললাম, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। আজকে যথেষ্ট লম্বা হয়ে গেল ক্লাসটা, তো তোমরা অবশ্যই ভালো থাকবে। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে ডিটেলসে দেখা হবে।
হচ্ছে গিয়ে লিমোনাইটে, এটাও কিন্তু লোহার আকরিক, কিন্তু খারাপ লোহায় পরিণত হয়েছে, লিমোনাইটে পরিণত হয়েছে। তো এই যে জল সংযোজন, কোনো শিলাতে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, সেটা যদি এই ধরনের কোনো শিলা হয় যেগুলো আলোচনা করলাম, তাহলে কিন্তু তোমার এই ধরনের কিন্তু ডিসইন্টিগ্রেটেড একটা লোয়ার কোয়ালিটির শিলায় পরিণত হবে, যেটা কিন্তু তার যে বন্ধন ক্ষমতা, সেই বন্ধন ক্ষমতা খুব কম থাকবে। নেক্সট হচ্ছে হাইড্রোলাইসিস, জল বিয়োজন। জল বিয়োজনটা কিভাবে হয়? কোনো শিলাতে বিক্রিয়া হয়ে যদি দেখা যায় যে তার মধ্যে কোনো জলের সঙ্গে বিক্রিয়া করে কোনো শিলা হয়েছে, ডিসইন্টিগ্রেট হয়েছে, সেটা কিন্তু কি হয় যে হাইড্রোলাইসিস হয়ে যায়। নেক্সট প্রক্রিয়া হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসটা কি না, শিলামধ্যস্থ খনিজ জলের সাথে যুক্ত হয়ে খনিজ অণুকে বিয়োজন ও রাসায়নিক বিক্রিয়ার দ্বারা নতুন যৌগে পরিণত করাকে আদ্য বিশ্লেষণ বলে। আদ্য বিশ্লেষণের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। তো আমি এখানে লিখে দিই। নেক্সট প্রক্রিয়া হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিসের সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে 2 নম্বরের, এটাও কিন্তু তোমরা মুখস্থ রাখবে, আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবে। তো শিলা মধ্যস্থ খনিজ, শিলা মধ্যস্থ খনিজ এর সাথে খনিজ জলের সাথে শিলা মধ্যস্থ খনিজ নেক্সট প্রক্রিয়া হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। তোমরা দেখতে পাচ্ছ একটা বিক্রিয়া আমি এখানে লিখেছি, যে ফেলসপার কি করে জলের সঙ্গে যুক্ত হচ্ছে করে অ্যালুমিনি সিলিসাইজিক। নেক্সট প্রক্রিয়া হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়া আমি লিখেছি, ফেলসপার যুক্ত জল, তার সঙ্গে ফেলসপার এই যে জল যুক্ত হচ্ছে, তো জলটা H+OH- কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এর সঙ্গে একটা বিক্রিয়া হচ্ছে, যে বিক্রিয়াতে অ্যালুমিনা সিলিসিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে, এবং এই যে শিলাকে ডিসইন্টিগ্রেট করছে, শুধু তাই নয় জলটাও এখান থেকে বিয়োজিত হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়া, এটা কি বলছে হাইড্রোলাইসিস। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে। তো এই প্রক্রিয়া কি হয়, জল বিয়োজিত হয়ে শিলাকে ডিসইন্টিগ্রেট করছে, এটাই কিন্তু হাইড্রোলাইসিস প্রক্রিয়া। আর তো তাহলে এই যে প্রক্রিয়াগুলো বললাম, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। আজকে যথেষ্ট লম্বা হয়ে গেল ক্লাসটা, তো তোমরা অবশ্যই ভালো থাকবে। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে ডিটেলসে দেখা হবে। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ।